শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত, জামাতা গুরুতর আহত। হামলায় বিদেশি পর্যটক সহ নিহত 2 শতাধিক, আহত 400-এরও বেশি। কারফিউ জারি, আটক 7। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই। ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশের জঙ্গি মাদকের কোনো স্থান হবে না। পবিত্র লাইলাতুল বরাতে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ, জিকির আজকার, গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণে দোয়া। তথ্য প্রযুক্তির সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে সরকার। বিপিও সামিটে বললেন সজীব ওয়াজেদ জয়। নতুন নতুন উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে তরুণদের প্রতি আহ্বান। এবং তারেক রহমান ও তার স্ত্রীর যুক্তরাজ্যের ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ বেআইনি, মন্তব্য খন্দকার মাহবুবের। এমন বক্তব্য আদালত অবমাননার শামিল, বলছেন দুদক আইনজীবী। শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত হয়েছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়াও জামাতা মশিউল হক চৌধুরী গুরুতর আহত হয়েছেন। স্বজনরা জানান, শেখ সেলিমের মেয়ে শেখ সোনিয়া তার স্বামী মশিউল হক চৌধুরী প্রিন্স ও 2 ছেলে জায়ান ও জোহানকে নিয়ে শ্রীলঙ্কায় বেড়াতে যান। তারা কলম্বোর 5 তারকা হোটেল সাংগ্রিলাতে অবস্থান করছিলেন। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে কুমিল্লার চান্দিনা থানা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। স্টার সানডের যে অনুষ্ঠান হচ্ছিল, সেই 3টি চার্জে একসঙ্গে বিস্ফোরণ ঘটেছে, গোলাগুলি হয়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনার খবর এখনও আমরা পাইনি। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। তা আমরা মনে করি আমাদের বাংলাদেশ এই ধরনের ঘটনা সবসময় আমাদের জনগণ ধিক্কার দেয়। এটা অসাম্প্রদায়িক চেতনার এই দেশ। এখানে কোনো গির্জায়, কোনো মসজিদে, কোনো মন্দিরে, কোনো প্যাগোডাতে হোক, আমরা কেউ চাই না। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনে তল্লাশিও চালানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শ্রীলঙ্কায় নজিরবিহীন সিরিজ বোমা হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনায় নড়ে চড়ে বসেছে পুরো বিশ্ব। নারকীয় এ হামলার পর সতর্কতামূলক অবস্থানে বাংলাদেশও। ইস্টার সানডে ও পবিত্র শবে বরাত উপলক্ষে আগে থেকে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। তবে শ্রীলঙ্কায় বোমা হামলার পর বাড়তি সতর্কতা হিসেবে বাড়ানো হয় নজরদারি। অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতি এড়াতে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের মসজিদ, মন্দির, গির্জা সহ ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয় যানবাহনে। শ্রীলঙ্কাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্যই আমরা চেক ব্যাক করতেছি, সার্চ করতেছি। সন্দেহমূলক কোনো কিছু পাইলে আমাদের নির্দেশ, এদেরকে ধরে থানায় নিতে হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা এখন থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি এবং বিশেষ করে ধর্মীয় উপাসনালয় এবং যে জায়গায় মানুষ বেশি ভিড় করবে, আমানত শাহ মাজার এবং গির্জাগুলো, আমরা অতিরিক্ত পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। তা আমরা
আমরা মনে করি আমাদের বাংলাদেশ এই ধরনের ঘটনা সবসময় আমাদের জনগণ ধিক্কার দেয়। এটা অসাম্প্রদায়িক চেতনার এই দেশ। এখানে কোনো গির্জায়, কোনো মসজিদে, কোনো মন্দিরে, কোনো প্যাগোডাতে মানে হোক, আমরা কেউ চাই না। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্বেষমূলক কোনো কর্মকাণ্ডকে সমর্থন করে না বাংলাদেশের জনগণ। গোলাগুলি হয়েছে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ। পবিত্র লাইলাতুল বরাদে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা, সেই খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, রাব্বি, মহিমান্বিত এই রজনীতে ইবাদতে মশগুল আছেন মুসলিম সম্প্রদায়। আমরা এখন আজিমপুরে রয়েছি। আজিমপুরের যে জামে মসজিদ, সে মসজিদের পাশ দিয়ে যে রোডটা গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে রয়েছেন। এক মসজিদ থেকে অন্য মসজিদে গিয়ে তারা নামাজ পড়ছেন, জিকির করছেন, যে যার মতো করে ইবাদত বন্দিগিতে মশগুল আছেন। মুসলিম সম্প্রদায়ের 5টি গুরুত্বপূর্ণ রজনীর মধ্যে একটি এবং এই দিনটি কিন্তু সব সময় মুসলিম সম্প্রদায় ইবাদত বন্দিগির মধ্য দিয়ে পার করেন। আমরা এখন এখানে দেখছি, এখানে আমরা রয়েছি আমরা মোহাম্মদ হানিফ জামে মসজিদ সেটির সামনে, এবং এখানে আমরা দেখেছি পুরো রাস্তা জুড়েই অসংখ্য মানুষ আসছেন, এক মসজিদ থেকে অন্য মসজিদে তারা যাচ্ছেন। আমরা যদি ইতিহাসের কথা বলি, সেটি হিজরি সালের শাবান মাসের 14 তারিখ রাত্রি মুসলিম উম্মা সৌভাগ্য রজনী হিসেবে এই দিনটি পালন করেন। এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তাআলা বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। মহিমান্বিত রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কুরআন তেলাওয়াত, জিকিরে মগ্ন থাকেন। অনেকে রোজা রাখেন, দান খয়রাত করেন, এবং এটি আমরা এখন এখানে কিন্তু লক্ষ্য করছি এবং দেখছি। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়েছে। আনুষ্ঠানিক সেই মোনাজাত ইতিমধ্যে অনেক মসজিদে শেষ হয়েছে, অনেক মসজিদে সামনে হবে। আর ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা জানি যে এই দিনটি আসলে সামাজিকভাবে উদযাপিত হয়। বাড়ি বাড়ি হালুয়া, ফিরনি, বিভিন্ন আয়োজন কিন্তু থাকে। তবে তার মাঝেও আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে রাতভর ইবাদত করার পাশাপাশি কবরস্থানে, এই যে আমরা এখন যেটিতে রয়েছে আজিমপুরের যে কবরস্থান, সেখানে আমরা দেখেছি অনেকে আসছেন। এখানে কিন্তু চিরনিদ্রায় শায়িত আপনজনের আত্মার মাগফিরাত কামনায় তারা দোয়া করছেন এবং আসছেন, এবং আমরা সেটি লক্ষ্য করছি। এখানে এসে তারা আসলে নিজেদের গুনাহের যেমনি পানাহা চাচ্ছেন, এর পাশাপাশি কিন্তু তারা তাদের মৃত্যু স্বজন করছেন এবং তারা কিন্তু কবর জিয়ারত করছেন। এবং আমরা এই আজিমপুর কবরস্থানে কিন্তু অসংখ্য মানুষ দেখছি যারা আসলে এই মসজিদে নামাজ পড়তে আসেননি, কিন্তু কবর জিয়ারত করছেন এবং তার স্বজনদের জন্য কিন্তু সারা রাতই তারা কিন্তু ইবাদত বন্দিগিতে রাত্রি পালন করবেন। ফজরের নামাজের মধ্য দিয়ে এটি শেষ হবে। কিন্তু আমরা এখন লক্ষ্য করছি যে সাধারণ মানুষ যারা আছেন, নামাজ পড়ছেন, ধর্মপ্রাণ মানুষ, তারা এক মসজিদ থেকে আরেক পবিত্র লাইলাতুল বরাদে মুসল্লিদের ইবাদত বন্দেগীর খবর জানাচ্ছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। অনুকরণ করে নয়, বরং নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনী শক্তি কাজে লাগাতে দেশের তরুণ জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে 4র্থ বিপিও সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। মেধাভিত্তিক অর্থনীতির উপর নির্ভর করেই 4র্থ শিল্প বিপ্লব ঘটবে মন্তব্য করে সজীব ওয়াজেদ বলেন, আগামীর জন্য প্রস্তুত হতে হবে তরুণদের। প্রযুক্তির এই যুগে এসে কাজের পরিধি এখন শুধু শহর কিংবা গ্রামের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটের কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অন্য প্রতিষ্ঠানের কাজ টাকার বিনিময়ে করার পদ্ধতিই পরিচিত আউটসোর্সিং হিসেবে। বিশ্বের দ্রুত অগ্রসর হওয়া এই খাতকে আরও টেকসই করতে কাজ করে থাকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিওর উদ্যোগ। বর্তমানে দেশের 50,000 তরুণ তরুণী এই বিপিওর মাধ্যমে তাদের ভাগ্য পরিবর্তন করে উপার্জনক্ষম হয়েছেন। সেবা খাতকে ডিজিটালে রূপান্তরের প্রতিপাদ্যে 2 দিনব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নিজেদের অর্থে পদ্মা সেতুর মতো জটিল প্রকল্প বাস্তবায়ন করা বাংলাদেশ কোনো ক্ষেত্রেই কারো উপর নির্ভরশীল থাকবে না।
বাংলাদেশের সম্পদ ও অর্থ দুটোরই সীমাবদ্ধতা রয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়নের ফলে আত্মবিশ্বাস বেড়েছে দেশের। আগামীতে পরনির্ভরশীলতা আরও কমিয়ে আনতে হবে। দেশব্যাপী প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটিয়ে ডিজিটাল অর্থনীতির ভিত মজবুত করতে হবে উল্লেখ করে সজীব ওয়াজেদ বলেন, অনুকরণ নয়, উদ্ভাবনে মনোযোগী হতে হবে। বিপিও খাতে কর্মসংস্থান সৃষ্টির যেমন সুযোগ রয়েছে, তেমনি বাংলাদেশের তরুণ প্রজন্মের এখন সময় এসেছে তথ্য প্রযুক্তির নতুন উদ্ভাবন কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার। মনে রাখতে হবে, অনুকরণ নয়, উদ্ভাবন জরুরি। এবারের সামিটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা 2 দিনের এই আয়োজনে অংশ নিয়েছেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের যুক্তরাজ্যের 3টি ব্যাংক হিসাব জব্দে আদালতের আদেশ অবৈধ, বেআইনি বলে মন্তব্য করেছেন বিএনপির আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেন, চমক সৃষ্টি করতে সরকার এ কাজ করেছে। অন্যদিকে খন্দকার মাহবুব হোসেনের মন্তব্যকে আদালত অবমাননার শামিল হিসেবে দেখছেন দুদকের আইনজীবী। তিনি বলছেন, আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না করে এ ধরনের বক্তব্য দেয়া অনাকাঙ্ক্ষিত। যুক্তরাজ্যের স্যান্টান্ডার ব্যাংকে বাংলাদেশ থেকে সন্দেহজনক লেনদেনের কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের 3টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে গত বৃহস্পতিবার আদেশ দিয়েছেন দেশের আদালত। দুদকের ধারণা, 3টি অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। হঠাৎ করে তারেক রহমান ও তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দকে সরকারের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছে বিএনপি। দলটির এক আইনজীবী প্রেস ব্রিফিংয়ে আদালতের এই আদেশকে বেআইনি হিসেবে আখ্যা দিয়েছেন। ডক্টর জোবাইদুর রহমান হয়তো বাংলাদেশে আসবেন, রাজনীতিতে অংশগ্রহণ করবেন, এই গুঞ্জনকে ডক্টর জোবাইদুর রহমানকে এখানে ইমপ্লিকেট করা হয়েছে। সম্পূর্ণ বেআইনি। এই ধরনের আদেশ দেওয়ার ক্ষমতা আমাদের দেশের কোনো আদালতের নাই। খন্দকার মাহবুব হোসেনের এই মন্তব্যকে আদালত অবমাননার শামিল বলে মনে করেন দুদকের আইনজীবী। অনুসন্ধানকালীন সময়ে আইন আদালতকে ক্ষমতা দিয়েছে, যদি কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি, কোনো প্রসিকিউশন এজেন্সি যদি জব্দের আবেদন দেয়, আদালত যদি সন্তুষ্ট হয় তাহলে সেটা দিতে পারে। আদেশ সরাসরি খারিজ করে দেয়া, এটা অ্যাবসলিউটলি এটা একটা অডাসিটি। আদালতের আদেশ চ্যালেঞ্জ না করে ওই আদালতের আদেশ থেকে বেআইনি বলা, এটা এক ধরনের কন্টেম্প্ট অফ কোর্ট। অনুসন্ধান শেষে অর্থ পাচারের প্রমাণ হলে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হবে বলেও জানায় দুদকের আইনজীবী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অ্যান্ড মোড়ক চেহারা সবই বিদেশি, শুধু ভেতরের পণ্যটি নকল। আশঙ্কার কথা হলো, নকল ও অবৈধ এসব পণ্য আমরা ব্যবহার করছি শিশুদের ত্বকে। অসাধু এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মোরক্কো বোতল চীন থেকে অবৈধভাবে আমদানি করা, তাই এসব শিশু পণ্য দেখে বোঝার উপায় নেই এটি নকল। সদ্যজাত থেকে সব বয়সী শিশুদের জন্য জনপ্রিয় এই টেলকম পাউডারের নকল এভাবেই তৈরি হচ্ছে কেরানীগঞ্জের বরিশর বাজার এলাকায়। এখানে পটাশিয়াম, বেনজিন, মেন্থল আর সুগন্ধির মিশ্রণে অনায়াসেই তৈরি হয়ে যায় ব্যথানাশক, আগুনে পোড়া কিংবা চর্মরোগের জনপ্রিয় ওষুধগুলো। এক ডিস্কি পাকাইলে তো অনেক মাল হয়, এক ডিস্কি পাকাইতাম, একদিন পাকাইতাম, আবার 15 দিন পর করতাম। কেরানীগঞ্জের ঘিঞ্জি এলাকায় কম করে 5টি অবৈধ কারখানায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে 36 লাখ টাকা জরিমানা সহ 8 জনকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মাধ্যমে হয়তো এই এলাকায় এই ধরনের নকল পণ্য তৈরি করার প্রবণতা অনেকটা কমে যাবে। সস্তায় ক্রয় করতে গেলে নকল পণ্যটি ক্রয় করে সেই ক্ষেত্রে সচেতন হতে হবে। পাশাপাশি আমরা আরেকটি বার্তা দিতে চাই, যারা এই সমস্ত পণ্য বিভিন্ন শোরুম বিক্রি করছেন, অনেক নামি দামি ব্র্যান্ডের দোকানেও কিন্তু বিক্রি করছেন, তারাও সতর্ক হবেন, কারণ এই সমস্ত পণ্য, নকল পণ্য যেখানেই পাওয়া যাবে প্রত্যেক কিন্তু শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো। এদিকে আসন্ন রমজান সামনে রেখে রাজধানীর শ্যামপুরে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শ্রীলঙ্কায় বোমা হামলায় আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী নিহত, জামাতা গুরুতর আহত। হামলায় বিদেশি পর্যটক সহ নিহত 2 শতাধিক, আহত 400-রও বেশি। শ্রীলঙ্কায় হামলার পর বাংলাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার, প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সন্ত্রাসীদের কোনো দেশ, জাতি, ধর্ম নেই, ব্রুনাইয়ে প্রবাসীদের সংবর্ধনায় প্রধানমন্ত্রী বললেন, বাংলাদেশে জঙ্গি মাদকের কোনো স্থান হবে না।
এবং পবিত্র লাইলাতুল বরাতে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিদের নামাজ, জিকির আজকার, গুনাহ মাফ ও ভাগ্য নির্ধারণে দোয়া। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।